আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, ঠিক আছে। আজকের শ্বসনের শেষ ভিডিও প্রান্তীয় শ্বসন বা ইটিএস সম্পর্কে। ইটিএসের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর প্রান্তীয় শ্বসন মানে হচ্ছে টার্মিনাল রেসপিরেশন, ঠিক আছে। এই চ্যাপ্টারে ঢোকার আগে বা এই টপিকে ঢোকার আগে, ঠিক আছে, আমি দুটো জিনিস তোদেরকে বলে দিতে চাই, ঠিক আছে। এক হচ্ছে জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে। আমরা জানি জারণ মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ হলে সেটাকে তখন জারিত হয়, এবং হাইড্রোজেন অপসারণ হলে সেটাকে বলা হয় জারণ, ঠিক আছে। অক্সিজেন গ্রহণ, হাইড্রোজেন অপসারণকে জারণ বলা হয়। তাই জারণ মানে কি? জারণ মানে হচ্ছে কখন জারণ হবে কোনো একটা মৌল বা যৌগ, যখন অক্সিজেন গ্রহণ হবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা মৌল বা যৌগ থেকে, তখন জারণ হবে। আর বিজারণ হতে গেলে কি হবে? বিজারণ হতে গেলে কি হয়? বিজারণ হতে গেলে যখন হাইড্রোজেন ঢুকবে, মানে হাইড্রোজেন যুক্ত হবে এবং অক্সিজেনটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে জারণ বিজারণের অক্সিজেন হাইড্রোজেন যুক্ত এবং বেরিয়ে যাওয়ার কনসেপ্টের উপর জারণ বিজারণের সংজ্ঞাটা। তাই জারণ মানে কি? অক্সিজেন গ্রহণ, হাইড্রোজেন বর্জন। আর বিজারণ মানে হচ্ছে অক্সিজেন বর্জন, হাইড্রোজেন গ্রহণ, ঠিক আছে। কিন্তু যদি বলি জারণ বিজারণের সংজ্ঞা দাও ইলেকট্রন যুক্ত হওয়া এবং ইলেকট্রন বেরিয়ে যাওয়ার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলবো, আমরা এখানে লিখছি, জারণ মানে হচ্ছে, জারণের ইংরেজি কি? অক্সিডেশন। মানে হচ্ছে জারণ প্রক্রিয়ার সময় ইলেকট্রন বর্জন হবে, ঠিক আছে, অর্থাৎ লস অফ ইলেকট্রন, ঠিক আছে। আর বিজারণ মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন গ্রহণ হবে, গ্রহণ, ঠিক আছে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা গেইন অফ ইলেকট্রন, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। এটা আমরা এখানে ইটিএসের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ব্যাপার আছে, সেহেতু জারণ বিজারণের এই কনসেপ্টটা মনে রাখবো, এটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাই এটা মিটিয়ে দিচ্ছি। আশা করি জারণ বিজারণ কী জিনিসটা বোঝাতে পারলাম। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন হলে জারণ হবে, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ হবে। শুধু এইটুকু কনসেপ্ট আমাদের এই ইটিএসের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। ইটিএস মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বলতে গেলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনটা বাহিত হয়, বিভিন্ন রকম কমপ্লেক্সের মধ্যে দিয়ে ইলেকট্রনটা বাহিত হয়। আর প্রান্তীয় শ্বসন মানে হচ্ছে, যেহেতু এটা টার্মিনাল রেসপিরেশন, অর্থাৎ সবাত শ্বসনের শেষ পর্যায়, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট। তাহলে আমরা ইটিএস মানে বুঝলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে ইলেকট্রনটা কি হয় বললাম, ইলেকট্রনটা বিভিন্ন কমপ্লেক্সের মাধ্যমে বাহিত হয়। আর প্রান্তীয় শ্বসন কি বললাম? এটা যেহেতু সবার শ্বসনের শেষ পর্যায়, সেহেতু কি হয়, এটাকে টার্মিনাল রেসপিরেশন বলে। তা প্রান্তীয় শ্বসন মানে হচ্ছে এটা সবাত শ্বসনের শেষ পর্যায়। আমরা জানি সবাত শ্বসনের 3টে ধাপ কী কী? গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। তাহলে সবাত শ্বসনের শেষ পর্যায় হলো প্রান্তীয় শ্বসন। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কেন বলা হচ্ছে? যেহেতু এই সময় ইলেকট্রনগুলো বিভিন্ন কমপ্লেক্সের মধ্য দিয়ে বাহিত হয়, ঠিক আছে। সেহেতু এটাকে ইটিএস বলা হচ্ছে। যেহেতু ইটিএস কেন বলা হচ্ছে? কারণ এই সময় প্রান্তীয় শ্বসনের সময় ইলেকট্রনটা বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে দিয়ে বাহিত হয়, ঠিক আছে। আর সবাত শ্বসনের শেষ পর্যায়ে এটা, যেহেতু তাই এটাকে প্রান্তীয় শ্বসন বলছে। এই পর্যায়ে কি হয়? এই পর্যায়ে আণবিক অক্সিজেনের প্রয়োজনটা প্রথম হয়, আণবিক অক্সিজেনটা প্রথম কাজে লাগে, ঠিক আছে। প্রান্তীয় শ্বসনের এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। প্রান্তীয় শ্বসন হচ্ছে সবাত শ্বসনের শেষ পর্যায়। এই পর্যায়ে কি হয়? বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে দিয়ে ইলেকট্রনটা বাহিত হয়, সেহেতু এটাকে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। এই সময় আণবিক অক্সিজেনের প্রথম প্রয়োজন হয়। আমরা জানি শ্বসনে বা সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজনটা হয়, সেটা কোন পর্যায়ে এসে অক্সিজেনের প্রয়োজনটা হয়? প্রান্তীয় শ্বসনে এসে প্রয়োজন হয়। আর এখানে উৎপন্ন হয় জল এবং এটিপি, ঠিক আছে, মানে জল ও শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা,
প্রান্তীয় শ্বসনে কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। সবাত শ্বসন মানে হচ্ছে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্র। সবাত শ্বসন মানে হচ্ছে গ্লাইকোলিসিস আর ক্রেবস সাইকেল, তাই তো? তারপরে আসে প্রান্তীয় শ্বসন। আচ্ছা, গ্লাইকোলিসিস আর ক্রেবস সাইকেলের উৎপাদিত যৌগগুলো কি কি? NADH প্লাস H প্লাস এবং FADH2। আমরা জানি এই উৎপাদিত যৌগগুলি কিভাবে উৎপাদিত হয়েছে, কি করে উৎপাদিত হয়েছে? NADর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে আর FADর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারিত, অর্থাৎ এগুলো বিজারিত ফর্মে আছে, এগুলো বিজারিত ফর্মে আছে, ঠিক আছে? এবার এগুলো কোথায় যায়? এগুলো যায় হচ্ছে প্রান্তীয় শ্বসনে, ঠিক আছে? প্রান্তীয় শ্বসনের মধ্যে যায়, গিয়ে কি হয়? জারণ হয়। এগুলোর জারণ হয়ে কি উৎপন্ন হয়? NAD প্লাস এবং FAD প্লাস, ঠিক আছে? বা NAD FAD বললেও চলবে, ঠিক আছে? NAD প্লাস এবং FAD প্লাস উৎপন্ন করে। এবার সেটা আবার গ্লাইকোলিসিস ক্রেবস সাইকেলে যায়, বিজারিত হয়, ঠিক আছে? আবার প্রান্তীয় শ্বসনে আসে, জারিত হয়। এইভাবে সাইকেলটা চলতে থাকে, ঠিক আছে? এই হলো প্রান্তীয় শ্বসনের কনসেপ্ট, ঠিক আছে? প্রান্তীয় শ্বসন কোথায় হয় এটা আমাদেরকে জানতে হয়। প্রান্তীয় শ্বসন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেগুলো জানলাম সেগুলো একটু জেনে নিই, আবার পুরোটা সামারি করি। জিনিসটা খুব কমপ্লিকেটেড জিনিস, তাই আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে, ঠিক আছে? জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন কোনো একটা মৌল বা যৌগ থেকে, আর বিজারণ মানে হচ্ছে কোনো মৌল বা যৌগের সঙ্গে ইলেকট্রনটা গ্রহণ হয়, ঠিক আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কেন বলা হচ্ছে? যেহেতু প্রান্তীয় শ্বসনের সময় বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে দিয়ে ইলেকট্রনটা বাহিত হয়, সেহেতু এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। প্রান্তীয় শ্বসন কেন বলা হচ্ছে? যেহেতু এটা সবাত শ্বসনের শেষ পর্যায়। এই পর্যায়ে কী হয়? আণবিক অক্সিজেনের প্রয়োজন হয়, জল এবং শক্তি উৎপন্ন হয় বা ATP উৎপন্ন হয়। এবং কোথায় হয় জিনিসটা? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে। কীভাবে হয় জিনিসটা? যে গ্লাইকোলিসিস আর ক্রেবস সাইকেলে যে উৎপন্ন হওয়া যৌগ বিজারিত NADH এবং H প্লাস এবং FADH2, ঠিক আছে? সেটা প্রান্তীয় শ্বসনের সময় জারিত হয়ে কি উৎপন্ন করে? NAD প্লাস এবং FAD প্লাস উৎপন্ন করে, ঠিক আছে? দিয়ে কি উৎপন্ন করে? আর আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল এবং শক্তি উৎপন্ন করে। সেটাই হচ্ছে প্রান্তীয় শ্বসন। তাহলে এটা হচ্ছে টোটাল সংজ্ঞাটা, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা যদি আমরা এখান থেকে বুঝে মুখস্থ না করে গুছিয়ে যদি বলতে যাই, তাহলে বলবো সবাত শ্বসনের যে পর্যায়ে বা শেষ পর্যায়ে যখন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন কমপ্লেক্সের মধ্যে দিয়ে গ্লাইকোলিসিস এবং ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া বিজারিত NAD এবং FAD, বিজারিত NAD এবং FAD কি হয়? জারিত হয়ে NAD প্লাস এবং FAD প্লাস উৎপন্ন করে এবং জল ও শক্তি উৎপন্ন করে। সেটাই হচ্ছে প্রান্তীয় শ্বসন, ঠিক আছে? বা এইভাবেও বলতে পারি যে সবাত শ্বসনের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন কমপ্লেক্সের মধ্যে দিয়ে কি হয়? গ্লাইকোলিসিস এবং ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া বিজারিত NADH এবং H প্লাস এবং FADH2 জারিত হয়ে NAD প্লাস এবং FAD প্লাস উৎপন্ন করে এবং সাথে সাথে জল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP উৎপন্ন হয়। জল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP। তাহলে এই যে ATPটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP, উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP, ঠিক আছে? উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP উৎপন্ন হয়, সেহেতু একে প্রান্তীয় শ্বসন বলে, ঠিক আছে? যেহেতু এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP উৎপন্ন হয়, এখানে যেহেতু ATPটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়? ADPর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে, ADPর সাথে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATPটা উৎপন্ন হয়, সেহেতু এটাকে বলা হয় অক্সিডেটিভ
ফসফোরাইলেশন, ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়, ঠিক আছে। তাহলে প্রান্তীয় শ্বসনে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটাও ঘটে, অর্থাৎ কি হয় যে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। সেহেতু এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। এবং এটিপিটা কী করে উৎপন্ন হয়? বিভিন্ন রকম জারণ ক্রিয়ার মাধ্যমে এটিপিটা উৎপন্ন হয়, তাই জন্য এখানে অক্সিডেটিভ কথাটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝলাম যে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া এই যে NADH প্লাস H প্লাস এবং FADH2 সমাজ শ্বসনের শেষ পর্যায়ে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয়ে জারিত হয়ে কি উৎপন্ন করে? এই দুটো যৌগ উৎপন্ন করে এবং সাথে জল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এটিপি উৎপন্ন করে, সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় শ্বসন। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এটিপিটা উৎপন্ন হচ্ছে সেহেতু এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। আশা করি প্রান্তীয় শ্বসনের প্রথম অর্থাৎ সংজ্ঞাটা আমরা বা ধারণাটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো এই যে ইলেকট্রন কমপ্লেক্সগুলো বলা হয়েছে, যে বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে দিয়ে ইলেকট্রনটা বাহিত হচ্ছে, সেই কমপ্লেক্সগুলো কী কী এবং কোথায় তার পজিশনটা সেটা আমরা জানবো, ঠিক আছে। তো কমপ্লেক্স ইউজ হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 4টে, ঠিক আছে। আমরা জানি প্রান্তীয় শ্বসনটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে হয়। তাহলে আগে মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকি। মাইটোকন্ড্রিয়া দেখতে কীরকম হয়? এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। এইটা হচ্ছে অন্তঃপর্দা আঁকছি। এখানে ক্রিস্টি থাকে, এগুলোকে ক্রিস্টি বলে, যে আঙুলের মতো ভাঁজ ভাঁজ অংশগুলোকে ক্রিস্টি বলে। আর ক্রিস্টির গায়ে কে থাকে? F0 F1 কমপ্লেক্স থাকে, ঠিক আছে, যেটাকে অক্সিজোমও বলা হয়। এটা হচ্ছে অন্তঃপর্দা, ঠিক আছে। আর এটা হচ্ছে বহিঃপর্দা, বহিঃপর্দা। আর এটা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা স্থান, ঠিক আছে। তাহলে অন্তঃপর্দা, বহিঃপর্দা আর মাঝে থাকে হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। এটা বোঝাতে পেরেছি মাইটোকন্ড্রিয়ার গঠনটা। এবার যে কমপ্লেক্সগুলো থাকে, কমপ্লেক্স 4টে থাকে আমি বলেছি, কমপ্লেক্স 1, 2, 3, 4, ঠিক আছে। এই 4টে কমপ্লেক্সের নামগুলো আগে জেনে নিই। প্রথমটা থাকে NADH Q রিডাকটেজ, NADH Q রিডাকটেজ, ঠিক আছে। তারপরটা থাকে হচ্ছে সাকসিনেট Q রিডাকটেজ, ঠিক আছে। তারপরটা থাকে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, ঠিক আছে। ফোর্থ থাকে সাইটোক্রোম A/A3 কমপ্লেক্স, ঠিক আছে। এই হলো কমপ্লেক্স 4টের নাম। 4টে কমপ্লেক্স থাকে আমি বলেছি। এই 4টে কমপ্লেক্সের নাম হচ্ছে NADH Q রিডাকটেজ, সাকসিনেট Q রিডাকটেজ, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স এবং সাইটোক্রোম A/A3 কমপ্লেক্স, ঠিক আছে, A/A3 কমপ্লেক্স। কমপ্লেক্স 4টের নাম আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, বলতে গেলে মুখস্থ রাখতে হবে। NADH Q রিডাকটেজ কমপ্লেক্স 1, 2 নম্বর সাকসিনেট Q রিডাকটেজ কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স কমপ্লেক্স 3, আর কমপ্লেক্স 4 হচ্ছে সাইটোক্রোম A/A3 কমপ্লেক্স, ঠিক আছে। এই হলো কমপ্লেক্সগুলোর নাম। আমরা আরেকটা জিনিস বুঝেছি যে ইলেকট্রন ক্যারিয়ারের নাম কয়েকটা আমাদেরকে মনে রাখতে হবে। ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে, মানে ইলেকট্রন বাহক। কারা কারা? ইলেকট্রন বাহক হচ্ছে মনে রাখতে হবে কোএনজাইম কিউ, যাকে বলা হয় ইউবিকুইনন, ইউবিকুইনন অর্থাৎ কোএনজাইম কিউ, ইউবিকুইনন যাকে বলা হয় কো কিউ, মানে অর্থাৎ এর মধ্যে কোএনজাইম কিউ থাকে, ঠিক আছে। সেকেন্ডটা আমাদের মনে রাখতে হবে সাইটোক্রোম, কয়েকটা আছে C, ঠিক আছে। আর
বি C1 A A3, ঠিক আছে। সাইটোক্রোম সি হচ্ছে মেন ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে। এছাড়াও বি C1 A A3 এগুলো সবগুলোই হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই মেনলি সাইটোক্রোমে C1 A A3 সবই হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। আর একটা ইলেকট্রন ক্যারিয়ারের নাম মনে রাখতে ইউবি কুইনন, ঠিক আছে। আরেকটা ইলেকট্রন ক্যারিয়ার হচ্ছে FAD, ঠিক আছে। আরেকটা ইলেকট্রন ক্যারিয়ার হচ্ছে FAD। তাহলে তিনটে ইলেকট্রন ক্যারিয়ারের নাম আমাদেরকে মনে রাখতে হবে। FAD মানে হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ঠিক আছে। ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ইউবি কুইনন যেটা কোএনজাইম কিউ নিয়ে গঠিত, এবং সাইটোক্রোম C1 A A3 এগুলো হচ্ছে সবগুলো ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্সগুলোর নাম NADH কিউ রিডাক্টেজ, সাকসিনেট কিউ রিডাক্টেজ, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম A3 কমপ্লেক্স, ঠিক আছে। এই যে কমপ্লেক্স চারটে আছে, এই চারটে কমপ্লেক্স কোথায় থাকে? চারটে কমপ্লেক্স থাকে এই জায়গাটায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকে, ঠিক আছে। তাহলে আমরা এরকমভাবে যদি ভাবি যে এটা যদি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা হয়, এটা যদি অন্তঃপর্দা হয়, তাহলে অন্তঃপর্দার গায়ে থাকে এই চারটে কমপ্লেক্স, 1 2 3 4। তাহলে চারটে কমপ্লেক্স কোথায় থাকে? অন্তঃপর্দায়। এখানে বহিঃপর্দাটা থাকে, এটা হচ্ছে বহিঃপর্দা, ঠিক আছে। আর এটা হচ্ছে ধাত্র, ঠিক আছে। এটা হচ্ছে ধাত্র, বোঝাতে পারলাম? তাহলে অন্তঃপর্দায় কারা থাকে? ইলেকট্রন কমপ্লেক্সটা থাকে, আর এদের মধ্যেই থাকে এই যে ইলেকট্রন ক্যারিয়ারগুলো, ঠিক আছে। এখানেই থাকে ইলেকট্রন ক্যারিয়ার, অন্তঃপর্দায় থাকে ইলেকট্রন ক্যারিয়ার, মানে কমপ্লেক্সের মধ্যেই থাকে ইলেকট্রন ক্যারিয়ারগুলো, এবং কমপ্লেক্সগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, ঠিক আছে। এখানে আর কয়েকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে এখনই, সেটা হচ্ছে কমপ্লেক্স 2 বাদে, ভালো করে বুঝতে হবে, এই কমপ্লেক্স 2 বাদে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এগুলো প্রোটন পাম্প হিসেবে কাজ করে। প্রোটন পাম্প অর্থাৎ পাম্প করে প্রোটনকে বাইরে ঠেলে দেওয়া, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স 2টা প্রোটন পাম্প হিসেবে কাজ করে না। কমপ্লেক্স 1 মানে এখান থেকে এটা প্রোটন পাম্প হিসেবে কাজ করে, প্রোটনটাকে কোথায় ঠেলছে? বাইরের দিকে ঠেলছে, ঠিক আছে। তাহলে এই কমপ্লেক্স 1 প্রোটনটাকে ঠেলছে বাইরে, কমপ্লেক্স 2 প্রোটন পাম্প হিসেবে কাজ করছে 3, আর কমপ্লেক্স 4ও প্রোটন পাম্প হিসেবে কাজ করছে। কমপ্লেক্স 2 প্রোটন পাম্প হিসেবে কাজ করে না, এখানে লিখে দিই ব্র্যাকেটে, প্রোটন পাম্প ক্রস প্রোটন পাম্প হিসেবে কাজ করে না কমপ্লেক্স 2টা। বাকি কমপ্লেক্স 1ও কাজ করে প্রোটন পাম্প হিসেবে, কমপ্লেক্স 3ও কাজ করে, কমপ্লেক্স 4ও কাজ করে। এই প্রোটন পাম্প করে প্রোটনটাকে কি করে এরা? ধাত্র থেকে পেরি মাইটোকন্ড্রিয়াল স্থানে নিয়ে চলে আসে। এই জায়গাটা তো বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝখানের জায়গাটা তো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, PMS, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এই জায়গাটা মাঝখানে জায়গাটা। তাহলে হাইড্রোজেন আয়নটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ধাত্র থেকে পাম্প করে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে নিয়ে যাচ্ছে। এই যে এখানে এটা ধাত্র, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ধাত্র থেকে প্রোটনটাকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? পেরি মাইটোকন্ড্রিয়াল স্থানে নিয়ে যাচ্ছে, কারণ অন্তঃপর্দার মধ্যে কমপ্লেক্সগুলো থাকে। ধরা যাক এখানে কমপ্লেক্সগুলো আছে, এই কমপ্লেক্সগুলো কি করছে? প্রোটনটাকে ধাত্র থেকে ঠেলে নিয়ে যাচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে, ঠিক আছে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে চারটে কমপ্লেক্সের মধ্যে কোন কমপ্লেক্সটা প্রোটন পাম্প হিসেবে কাজ করে না, অ্যান্সার হবে কমপ্লেক্স 2, যাকে বলা হয় সাকসিনেট কিউ রিডাক্টেজ, ঠিক আছে। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে NADH কিউ রিডাক্টেজ কমপ্লেক্সের মধ্যে কোন এনজাইম থাকে, ঠিক আছে। এটা আমাদেরকে প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে, যে NADH কিউ রিডাক্টেজের মধ্যে কোন এনজাইম থাকে, এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ, NADH ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। বা আমরা এটাকে বলতে পারি FMN, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। যদি বলে NADH কিউ রিডাক্টেজের মধ্যে কোন এনজাইম থাকে, তাহলে আমরা এভাবে অ্যান্সারটা বলবো যে NADH কিউ রিডাক্টেজের মধ্যে NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম FMN থাকে, অর্থাৎ NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেগুলো জানতে পারলাম সেগুলো একবার সামারি করে নিই, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মাইটোকন্ড্রিয়া
স্ট্রাকচারটা জানলাম যে মাইটোকন্ড্রিয়াটা দ্বিপর্দা দ্বারা ঘেরা থাকে, বাইরে থাকে বহিঃপর্দা, ভেতরে থাকে অন্তঃপর্দা, অন্তঃপর্দার ভেতরে থাকে ধাত্র, এগুলোকে বলা হয় ধাত্র, এগুলোকে বলা হয় ধাত্র। ঠিক আছে, বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে থাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান, পিএমএস, ঠিক আছে, বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। কমপ্লেক্স চারটে থাকে যেগুলো অন্তঃপর্দাতে থাকে, সেই কমপ্লেক্স চারটের নাম হচ্ছে এনএডিএইচ কিউ রিডাক্টেজ। এনএডিএইচ কিউ রিডাক্টেজের মধ্যে এনজাইমটা থাকে এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ এনজাইম, এফএমএন, যেটাকে বলা হয় ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। কমপ্লেক্স 2 যেটাকে বলা হয় সাকসিনেট কিউ রিডাক্টেজ। কমপ্লেক্স 3 যাকে বলা হয় সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, এবং কমপ্লেক্স 4 যেটাকে বলা হয় সাইটোক্রোম A/A3 কমপ্লেক্স। ঠিক আছে, ইলেকট্রন ক্যারিয়ারগুলোর নাম বললাম যে ইউবিকুইনন, যেটাকে কোএনজাইম কিউ বলা হয়, সাইটোক্রোম C/B/C1A/A3 এগুলো হচ্ছে ইলেকট্রন কমপ্লেক্স। এছাড়াও FADটাও হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। ইউবিকুইনন, সাইটোক্রোম C/B/A3A এগুলো হচ্ছে FAD, এগুলো সবই হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন বাহক। ঠিক আছে, আর কি জানলাম যে অন্তঃপর্দায় থাকে কমপ্লেক্সগুলো, কমপ্লেক্স 1, 2, 3, 4, তাদের মধ্যে কমপ্লেক্স 1, 3 আর 4 এগুলো প্রোটন পাম্প হিসেবে কাজ করে। প্রোটনকে কি করে, ধাত্র থেকে ঠেলে নিয়ে যায় কোথায়, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। ঠিক আছে, কমপ্লেক্স 2টা মানে সাকসিনেট কিউ রিডাক্টেজটা প্রোটন পাম্প হিসেবে কাজ করে না। ঠিক আছে, আশা করছি এইটুকু যেটা এখানে আছে, এই পার্টে আছে, সেটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর আসবো কীভাবে জিনিসটা হয়, প্রান্তীয় শ্বসনে কীভাবে হয়। আমাদেরকে প্রান্তীয় শ্বসনে ঢোকার আগে, পুরো যে প্রসেসটা হচ্ছে সেখানে ঢোকার আগে আমরা জেনে নিই, আরেকবার মনে করে নিই যে প্রান্তীয় শ্বসনে কী উৎপন্ন হয়। জল উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, কীভাবে উৎপন্ন হয়, জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। ঠিক আছে, জারণ এবং বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমরা আসবো পুরোটা প্রসেসে কীরকমভাবে হয় জিনিসটা। আচ্ছা, এই ছবিটা থাকুক, কারণ মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচারটা পাশে থাকা ভালো। ঠিক আছে, এই জিনিসটা একটু কঠিন জিনিস আছে, তাই ধীরে ধীরে পড়াচ্ছি। দেখো, আমরা এখনো অবধি জানলাম যে, ধরা যাক আগে মাইটোকন্ড্রিয়ার এই পার্টটা আমরা একটুখানি আঁকি, এই পার্টটা। তাহলে এটা ধরা যাক মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। তাহলে অন্তঃপর্দায় কারা থাকে, অন্তঃপর্দায় থাকে কমপ্লেক্সগুলো, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। ঠিক আছে, এই সাইড থেকে আঁকছি বলে কমপ্লেক্স 4টাকে উল্টো মানে এরকমভাবে করছি। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অন্তঃপর্দা, এবং অন্তঃপর্দায় 4টে কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1-এর নামটা কি বলেছিলাম, NADH কিউ রিডাক্টেজ। কমপ্লেক্স 2 সাকসিনেট কিউ রিডাক্টেজ। কমপ্লেক্স 3 যাকে বলেছিলাম কি বলেছিলাম, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর কমপ্লেক্স 4টা হচ্ছে সাইটোক্রোম A/A3 কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা, এবার কমপ্লেক্স 1-এ কী হয়, কমপ্লেক্স 1-এ হয়, ফার্স্টেই মনে রাখতে হবে, কমপ্লেক্স 1-এ NADH2টা যেটা বিজারিত ফর্মে ছিল, ঠিক আছে, যেটা আমরা গ্লাইকোলিসিস থেকে পেয়েছিলাম। ঠিক আছে, NADH2 না করে আমরা NADH+H+ করি। ঠিক আছে, সেটা থেকে উৎপন্ন হয় H+টা বেরিয়ে যায়, H+টা বেরিয়ে যায়, H+টা NADH থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, H+টা বেরিয়ে যায়, তার ফলে কী পড়ে থাকে, Na কী পড়ে থাকে, NAD পড়ে থাকে, তাই তো, NAD+ পড়ে থাকে, NAD+ পড়ে থাকে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে ফার্স্টে কী হচ্ছে, NADH থেকে H+টা বেরিয়ে গিয়ে কী পড়ে থাকছে, NAD+ পড়ে থাকছে, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে গেলে কী হয়, হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ হয়। তাহলে এটার বিজারিত ছিল, এটা জারণ হয়ে গেল, NAD+-এ পরিণত হয়ে গেল। এবার আমরা কি বলেছিলাম, কমপ্লেক্স 1টা প্রোটন পাম্প হিসেবে কাজ করে। দেখো, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, যে যখনই NADH-টা কী ছিল, এটা বিজারিত ফর্মে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্র থেকে এসেছিলো। তাহলে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্র থেকে কে এসেছিলো, NADH-টা এসেছিলো। ঠিক আছে, এসে কি হচ্ছে, কমপ্লেক্স 1-এ এসে
প্রান্তীয় শ্বসনের মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দায় কমপ্লেক্স ওয়ানে আসা মাত্রই কী হয়, এনএডিএইচটা বিজারিত হয়ে যায়। কোন এনজাইম বিজারণ করে? কোন এনজাইম বিজারণ করে? এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ এনজাইম, যেটা 1 নম্বরে থাকে। কী নাম সেটা? ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। সেটা কী করে? এনএডিএইচকে বিজারণ করে দেয়। ঠিক আছে, বিজারণ করে কি উৎপন্ন করছে? এনএডি প্লাস উৎপন্ন করছে। এবং যে হাইড্রোজেন প্লাসটা বেরোচ্ছে সেটাকে কে করে? কমপ্লেক্স ওয়ান প্রোটন পাম্প করে কোথায় নিয়ে যাচ্ছে? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাসটা এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কি থাকে? অন্তঃপর্দার ভেতরে ধাত্র থাকে। এটা হচ্ছে বহিঃপর্দা, মানে এটা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান, আর বাইরে থাকে ধরা যাক বহিঃপর্দা আছে। ঠিক আছে, এই জায়গাটা ধরো বহিঃপর্দা, এটা হচ্ছে বহিঃপর্দা। তাহলে এটা বহিঃপর্দা, এটা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, আর এটা এখানে ধাত্র আছে, আর এটা হচ্ছে অন্তঃপর্দা, এটা এখানে ধাত্র। তাহলে ধাত্রের মধ্যে জিনিসটা মানে এইচ প্লাসটা যেটা কী হচ্ছে, এইচ প্লাসটা মানে কমপ্লেক্স ওয়ানে এনএডিএইচটা কমপ্লেক্স ওয়ানে, ভালো করে বুঝতে হবে আবার, কমপ্লেক্স ওয়ানে যখনই এনএডিএইচটা আসে সেটা কি হয়? হাইড্রোজেনটা বেরিয়ে যায়, অর্থাৎ বিজারিত এনএডিএইচটা জারিত হয়ে যায়, দিয়ে এনএডি প্লাস উৎপন্ন করে এবং হাইড্রোজেন আয়নটাকে কমপ্লেক্স ওয়ান প্রোটন পাম্পের সাহায্যে, মানে কমপ্লেক্স ওয়ানটা তো প্রোটন পাম্পের হিসেবে কাজ করে, সেটা কী করে? হাইড্রোজেনটাকে ঠেলে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে পাঠিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম এইটুকু? ঠিক আছে, আচ্ছা যখনই কোনো কিছু জারণ হয়, ঠিক আছে, এখানে তো জারণ হচ্ছে জিনিসটা, ঠিক আছে, জারণ হচ্ছে, জারণ হলে আরেকটা কী জিনিস ঘটে? জারণ হলে আরেকটা জিনিস ঘটে হচ্ছে ইলেকট্রনটা বর্জন হয়। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রনটাও বর্জিত হবে, তাহলে এখানে ইলেকট্রনও বর্জিত হবে। ঠিক আছে, এখানে যেমন জারণটা হচ্ছে এনএডিএইচ এর জারণ হয়ে এনএডি প্লাস উৎপন্ন হচ্ছে, যেখানে প্রোটনটা উৎপন্ন হচ্ছে, যেটাকে প্রোটনটাকে কমপ্লেক্স ওয়ান কী করছে? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে পাঠিয়ে দিচ্ছে। ঠিক তেমনি এখানে তো ইলেকট্রনটাও বর্জন হচ্ছে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন। এবার ইলেকট্রনটাকে কে গ্রহণ করবে? এই ইলেকট্রনটাকে কমপ্লেক্স ওয়ানের পাশে থাকে হচ্ছে কোএনজাইম কিউ বা ইউবি কুইনন, যেটাকে বলা হয় ইউকিউ, ইউবি কুইনন গ্রহণ করছে। ঠিক আছে, এবার গ্রহণ করে মানে ইলেকট্রনটা সে গ্রহণ করে ক্যারিয়ার মানে বাহকের কাজ করছে। আমরা জানি কোএনজাইম কিউ বা ইউবি কুইননটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। ঠিক আছে, সেই ইলেকট্রনটাকে ক্যারিয়ার করে মানে ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছে? কমপ্লেক্স টুতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কমপ্লেক্স টুতে নিয়ে যাচ্ছে। এবার কমপ্লেক্স টুতে কী হয়? কমপ্লেক্স টুতে যেটার নাম হচ্ছে সাকসিনেট কিউ রিডাক্টেজ, এখানেও জারণ প্রক্রিয়া ঘটছে। FADH2 যেটা আমরা ক্রেবস সাইকেল থেকে পাই, সেটা ভালো করে লিখি পরিষ্কার করে, FADH2 সেখান থেকে জারণ হয় কি উৎপন্ন হচ্ছে? FAD প্লাস FAD আর 2H উৎপন্ন হচ্ছে ধরা যাক। ঠিক আছে, 2H প্লাস উৎপন্ন হচ্ছে, FAD এবং 2H প্লাস উৎপন্ন হচ্ছে। তাহলে কমপ্লেক্স ওয়ানে NADH থেকে NAD প্লাস উৎপন্ন হয়, আর কমপ্লেক্স টুতে FADH2 জারিত হয়ে FAD প্লাস 2H উৎপন্ন করছে। কিন্তু এখানে কমপ্লেক্স ওয়ানের মতো হাইড্রোজেন আয়ন বা প্রোটনটা, এখানে যেমন প্রোটনটা যেটা উৎপন্ন হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে সেটাকে প্রোটন পাম্প করে কমপ্লেক্স ওয়ান পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি কমপ্লেক্স টুটা প্রোটন পাম্প হিসেবে কাজ করে না, তাই এখানে হাইড্রোজেন আয়নটা ধাত্রতেই থেকে যাচ্ছে। ঠিক আছে, ধাত্রর মধ্যেই থেকে যাচ্ছে, এটাকে প্রোটন পাম্প করে সে ঠেলতে পারছে না, কারণ কমপ্লেক্স টু প্রোটন পাম্প হিসেবে কাজ করে না। ঠিক আছে, এবার এখানে তো ইলেকট্রনটাও বেরোচ্ছে, জারণ হওয়া মানে ইলেকট্রন বেরোবে, ইলেকট্রনটাও বেরোচ্ছে। এবার এই ইলেকট্রনটাকে কে গ্রহণ করছে? কোএনজাইম কিউ গ্রহণ করছে, তাই ইলেকট্রনটাকে কোএনজাইম কিউই গ্রহণ করবে। এবার যখনই ইলেকট্রন গ্রহণ হবে তখন ইলেকট্রন গ্রহণ হওয়াটাকে কী বলা হয়? বিজারণ, অর্থাৎ কোএনজাইম কিউটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে কোএনজাইম কিউটা বিজারিত হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে? এবার বিজারিত হয়ে কোএনজাইম কিউটা কী করছে? ইলেকট্রনটাকে ক্যারি করে কমপ্লেক্স থ্রিতে নিয়ে আসছে। এবার কমপ্লেক্স থ্রিতে এসে কি করছে? ইলেকট্রনটাকে কোএনজাইম কিউ রিলিজ করে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে। কোএনজাইম কিউ করছে কি ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে। তাহলে কোএনজাইম কিউ ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, যেটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছিল সেই ইলেকট্রনটাকে কমপ্লেক্স থ্রিতে এসে ত্যাগ করে দিচ্ছে, অর্থাৎ কোএনজাইম কিউটার জারণ হচ্ছে। ঠিক আছে, কোএনজাইম কিউটা তারপরে কি হচ্ছে? জারণ হচ্ছে। এবার এই ইলেকট্রনটা যেটা ছেড়ে দিল সেটা
ক্যারিয়ারের মাধ্যমে ইলেকট্রনটা বাহিত হবে। এবার কমপ্লেক্স থ্রিতে কোন কোন ইলেকট্রন কমপ্লেক্স মানে ক্যারিয়ার থাকে, এখানে কি কি ইলেকট্রন ক্যারিয়ার থাকে সেটা আমাদেরকে জানতে হবে। কি ছিল নাম কমপ্লেক্স থ্রিটা? সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। তাহলে এই যে ইলেকট্রনটা আছে সেটাকে গ্রহণ করছে কে ক্যারিয়ার হিসেবে? সাইটোক্রোম বি। ঠিক আছে, তারপর সেটাকে গ্রহণ করছে সাইটোক্রোম C1। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স থ্রিতে ইলেকট্রনটাই গ্রহণ করছে বি, তারপর সাইটোক্রোম C1। অর্থাৎ এটাকে একটু পরিষ্কার করে যদি লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এটা মিটিয়ে দিচ্ছি একটুখানি। আচ্ছা, এই ইলেকট্রনটাকে যেটা কোএনজাইম কিউ রিলিজ করে দিচ্ছে বা ত্যাগ করে দিচ্ছে সেটাকে কে ক্যারি করছে? সাইটোক্রোম বি। ঠিক আছে, সাইটোক্রোম বি সেটাকে ত্যাগ দিচ্ছে হচ্ছে, তারপরে বাহকটাকে সাইটোক্রোম C1, সাইটোক্রোম C1 এর কাছে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, ছেড়ে সাইটোক্রোম C1 সেটাকে বহন করছে। তাহলে ইলেকট্রনটাকে কে ফার্স্টে ক্যারি করছে? সাইটোক্রোম বি। ঠিক আছে, সাইটোক্রোম স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই সাইটোক্রোম বি। সাইটোক্রোম বি সেটাকে কোথায় পাঠাচ্ছে? সাইটোক্রোম C1 এ পাঠাচ্ছে। এবার সাইটোক্রোম সি সেটাকে কোথায় কার কাছে পাঠাচ্ছে? সাইটোক্রোম সি এর কাছে পাঠাচ্ছে। এবার সাইটোক্রোম সি ইলেকট্রনটাকে বহন করে নিয়ে যাচ্ছে কমপ্লেক্স 4 এর কাছে। ঠিক আছে, এবার কমপ্লেক্স 4 এ কী হচ্ছে, এখানে ইলেকট্রনটা বহন করে কমপ্লেক্স 4 এ এলো। এবার কমপ্লেক্স 4 এর মধ্যে ইলেকট্রন ক্যারিয়ার কারা আছে? ইলেকট্রন ক্যারিয়ার হচ্ছে সাইটোক্রোম এ আর A3। ঠিক আছে, সাইটোক্রোম এ আর A3 ইলেকট্রনটা ক্যারি করছে। ঠিক আছে, বা বহন করছে। এবার এটা হচ্ছে কমপ্লেক্স 4। ঠিক আছে, কমপ্লেক্স 4 এ গিয়ে ইলেকট্রনটা সাইটোক্রোম সিতে, ইলেকট্রনটা সাইটোক্রোম সি কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ নিয়ে আসলো ইলেকট্রনটাকে ক্যারি করে। এবার কমপ্লেক্স 4 এর মধ্যে কী হয়, এখনও অবধি আমরা দেখলাম যে এখানে ইলেকট্রন এসে পৌঁছালো। ঠিক আছে, মনে রাখি। ঠিক আছে, দুটো ইলেকট্রন এসে পৌঁছলো, ধরি দুটো ইলেকট্রন পৌঁছলো এসে। এবার দুটো ইলেকট্রন প্লাস এখানে কি আছে ধাত্রের মধ্যে? হাইড্রোজেন আয়নটা, দুটো হাইড্রোজেন আয়ন আগে থেকে আছে, কারণ এটা প্রোটন পাম্প করে দেখে এখানে ঠেলেনি, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে ফাটায়নি। তাহলে 2Hটা এখানেই রয়েছে, তাহলে 2H প্লাস। আর কি বলেছিলাম? অক্সিজেন লাগে, তাহলে হাফ O2 লাগে, দিয়ে উৎপন্ন হয় জল। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম ইটিএসে আমরা কি পেয়েছিলাম? জল আর শক্তি উৎপন্ন হয়, জল আর এটিপি উৎপন্ন হয়। তাই জল এখানে পেয়ে গেলাম, উৎপন্ন হয়ে গেল। কীভাবে উৎপন্ন হলো তাহলে আরেকবার বুঝি। কমপ্লেক্স 4টে থাকে যেটা অন্তঃপর্দায় থাকে। কমপ্লেক্স 1 এর মধ্যে কী হয়? NADA যেটা গ্লাইকোলিসিস ক্রেবস চক্র থেকে আসে সেটা ফার্স্টে জারিত হয়ে যায়। জারিত হওয়া মানে হাইড্রোজেন আয়নটা বেরিয়ে যাবে। সে বেরিয়ে যাওয়া হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাকে কমপ্লেক্স 1 প্রোটন পাম্প করে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে পাঠিয়ে দিচ্ছে। আর জারণ হওয়া মানে ইলেকট্রন বর্জন হয়, জারণ হওয়া মানে ইলেকট্রন বর্জন। সেটা ইলেকট্রনটাও বেরোয়, সেটাকে কে গ্রহণ করে? কোএনজাইম কিউ বা ইউবিকুইনন। ঠিক আছে, সেটা ক্যারি করে কোথায় নিয়ে যায়? কমপ্লেক্স 2তে। এবার কমপ্লেক্স 2তে FADH2টাও জারিত হয়ে যাচ্ছে, FAD এবং 2H প্লাস উৎপন্ন করছে, কিন্তু এখানে হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাকে কমপ্লেক্স 2 প্রোটন পাম্প হিসেবে যেহেতু কাজ করে না, সেহেতু হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে সে ঠেলতে পারছে না, হাইড্রোজেনটা এখানেই থেকে যাচ্ছে ধাত্রের মধ্যে। এবার যে কোএনজাইম কিউটা এসছিল ইলেকট্রনটাকে ক্যারি করে, এবার ইলেকট্রনটা সে আরও ইলেকট্রন গ্রহণ করছে। এবার ইলেকট্রন গ্রহণ করলে সে কী হয়? বিজারিত। ইলেকট্রন গ্রহণ মানে ইলেকট্রন কোএনজাইম কিউটা বিজারিত হয়। এবার সে কমপ্লেক্স 3তে নিয়ে যাচ্ছে ইলেকট্রনটা, দিয়ে ত্যাগ করে দিচ্ছে। এবার যেই ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু এটাকে জারণ হয়ে যাচ্ছে, কোএনজাইম কিউটা জারণ হয়ে যাচ্ছে বা ইউবিকুইননটা জারিত হয়ে যাচ্ছে। এবার সেই ইলেকট্রনটা যেটা ছাড়ছে সেটাকে ক্যারি করছে কে? সাইটোক্রোম বি আর সাইটোক্রোম C1। এবার সেটাকে সাইটোক্রোম বি সেটাকে সাইটোক্রোম C1 এর দিকে ঠেলে দিচ্ছে। এবার সেটাকে ইলেকট্রন বাহকটাকে কে ক্যারি করছে? সাইটোক্রোম C1 থেকে নিয়ে সেটা ছেলে দিচ্ছে হচ্ছে সাইটোক্রোম সি এর দিকে। এবার সাইটোক্রোম সি কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ নিয়ে যাচ্ছে ইলেকট্রনটাকে। এবার 4 এ আসা মাত্রই সেটাকে কে ক্যারি করছে? সাইটোক্রোম এ আর A3। ঠিক আছে, ক্যারি করে সেটাকে ধাত্রে নিয়ে যাচ্ছে। মেনলি ধাত্রে দুটো ইলেকট্রন চলে আসছে, দুটো হাইড্রোজেন আয়ন বা প্রোটন আগে থেকে ছিল, এবং হাফ অণু অক্সিজেন, আণবিক অক্সিজেনের সাহায্যে জল উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে জল উৎপন্ন অবধি আমরা বুঝে গেলাম। এবার শক্তি কী করে উৎপন্ন হবে, ঠিক আছে, এটা আমরা বুঝবো। শক্তি উৎপন্ন করতে গেলে কমপ্লেক্স 5, বলতে গেলে কমপ্লেক্স 5 ইউজ হয়। কমপ্লেক্স 5-এর নামটা বলতে গেলে ওরকমভাবে কমপ্লেক্স 5 নয়, এটা একটা এনজাইম যেটার নাম হচ্ছে এটিপি সিনথেজ। ধরা যাক এখানে অন্তঃপর্দায় আছে, ঠিক আছে, এটিপি সিনথেজ, এটা ধরা যাক এটিপি সিনথেজ। ঠিক আছে,
এবার এটা কি করছে এটিপি সিনথেসটা, সেটা কি করছে আমরা দেখলাম যে হাইড্রোজেন আয়ন বা প্রোটনগুলো কোথায় স্থান করছে, বহিঃপর্দায় মানে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থানে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, আমরা বলতে ভুলে গেছি কমপ্লেক্স থ্রিতেও হাইড্রোজেন আয়ন বা প্রোটন পাম্প হিসেবে কাজ করে, কমপ্লেক্স ফোরেও প্রোটন পাম্প হিসেবে প্রোটনটা কাজ করে, তার প্রোটনগুলো বেরোতে থাকছে, ঠিক আছে, ঠেলতে থাকছে কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর থেকে, কারণ যে এই যে হাইড্রোজেন আয়নগুলো এখানে ভর্তি হয়ে গেছে সেগুলোকে কে ঠেলে ঠেলে বের করছে, ঠেলে ঠেলে বার করছে কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর, কারণ কমপ্লেক্স টু বার করে না প্রোটন পাম্প হিসেবে। তাহলে কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর থেকে যে প্রোটনগুলো বের করছে ঠেলে ঠেলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থানে, তাই জন্য এখানে প্রোটনের একটা কী বলবো আধিক্য বেড়ে গেছে। তাহলে এখানে প্রচুর পরিমাণে প্রোটন রয়েছে, প্রচুর পরিমাণে প্রোটন রয়েছে, ভালো করে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। এবার যে প্রোটনের পরিমাণটা এখানে বেড়ে গেছে, ঠিক আছে, এবং প্রোটনগুলোকে যে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে এখানে এই যে অন্তঃপর্দার জায়গাটা, এটা তো ধনাত্মক আয়নটাকে বের করে দিচ্ছে, তাহলে এখানে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়ে যাবে, অন্তঃপর্দার গায়ে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়ে যাবে, তাই তো, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে একটা প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হবে, প্রোটন কনসেন্ট্রেশন, মনে রাখতে হবে টার্মটা, প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হবে, প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হবে। এই প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের জন্যই, ভালো করে বুঝতে হবে, প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের জন্যই এখানে একটা চ্যানেল ওপেন হয়ে যায়, এটিপি সিনথেসিসের মধ্যে একটা চ্যানেল, অর্থাৎ F0F1 চ্যানেলটা খুলে যায়, F0F1 চ্যানেলটা খুলে যায়। তার ফলে কি হয়, এই চ্যানেলটা খুলে গেলে প্রোটনগুলো ধাত্রের মধ্যে ব্যাক করতে থাকে, ঠিক আছে, ধাত্রের মধ্যে ব্যাক করতে থাকবে। মনে রাখতে হবে দুটো প্রোটন যখনই ঢুকবে সেই প্রোটনটা ঢোকা মাত্রই এইটার ধাত্রের মধ্যে তড়িৎ রাসায়নিক বলের সৃষ্টি করবে, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক বলের সৃষ্টি করবে। দুটো হাইড্রোজেন আয়ন যখনই প্রোটন পাম্পে মানে F0F1 চ্যানেলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকবে বা ধাত্রের মধ্যে ঢুকবে, তখনই একটা তড়িৎ রাসায়নিক বলের সৃষ্টি করবে। সেই বলটা কি করবে, এডিপির সাথে অজৈব ফসফেটকে যুক্ত করে, এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করবে, ঠিক আছে। এই এটিপিটা যেটা উৎপন্ন হচ্ছে সেটাকেও তো বাইরে ঠেলে বের করতে হবে, এই এটিপিটা যেটা উৎপন্ন হচ্ছে ভেতরে, সেই এটিপিটাকে আবার বাইরে ঠেলে বের করার জন্য এখানে একটা এটিপি চ্যানেলের সৃষ্টি হয় অন্তঃপর্দায়, তার ফলে এটা এটিপিটা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এইভাবে এটিপি সৃষ্টি হচ্ছে। দুটো প্রোটনের জন্য এক অণু এটিপি উৎপন্ন হয়, দুটো প্রোটনের জন্য এক অণু এটিপি উৎপন্ন হয়, মনে রাখতে হবে। তাহলে এটিপি কোথায় থেকে সৃষ্টি হচ্ছে, যখনই এখানে প্রোটনের আধিক্য বাড়ছে তার ফলে কি হচ্ছে, ভেতরে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ হয়ে যাচ্ছে, তার ফলে কি সৃষ্টি হচ্ছে, প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হচ্ছে। আর যখনই প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হচ্ছে তখন এটিপি সিনথেসের মধ্যে এটিপি চ্যানেলটা খুলে যাচ্ছে, অর্থাৎ F0F1 চ্যানেলটা খুলে যাচ্ছে, এটিপিটা মানে এই যে প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের জন্য যে এখানে, ঠিক আছে, F0F1 চ্যানেলটা, সরি এখানে এটিপি না, এখানে প্রোটন চ্যানেল, এই যে এটিপি সিনথেসের মধ্যে প্রোটন চ্যানেলটা থাকে, সে প্রোটন চ্যানেল বা F0F1 চ্যানেলটা খুলে যাচ্ছে, কার জন্য খুলছে, প্রোটন কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের জন্য খুলছে। এবার যখনই প্রোটনগুলো ঢুকছে, তার মধ্যে দুটো প্রোটন যখনই ঢোকে ভেতর দিয়ে, এই প্রোটন চ্যানেল দিয়ে যখনই ভেতরে ঢুকে, তখনই কি হয়, তড়িৎ রাসায়নিক বলের সৃষ্টি হয়। এই তড়িৎ রাসায়নিক বলের জন্য এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করছে। এবারে এটিপিটাকেও বাইরে বের করতে হবে, তো সেটার জন্য অন্তঃপর্দায় এটিপি চ্যানেলের সৃষ্টি হচ্ছে, সেই এটিপি চ্যানেল মারফত এটিপিটা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগেই পড়েছিলাম ওটার জন্য, যখন এটিপির ক্যালকুলেশন বাটা আমরা আগের ভিডিওতে দেখেছি এটিপির ক্যালকুলেশন, তখন আমরা বলেছিলাম যে একটা কথা, যে NADH-এর জারণে প্রত্যেক অণু NADH-এর জারণের জন্য, এক অণু NADH-এর জারণের জন্য 3 অণু এটিপি উৎপন্ন হয়, আর এক অণু FADH2 জারণের জন্য মনে আছে কত অণু, 2 অণু এটিপি রিলিজ হয়। এটা আমরা আগের দিন বলেছিলাম, তাই তো। কেন 3 অণু এটিপি বেরোচ্ছে এবং কেন এক অণু FADH2 জারণের জন্য 2 অণু এটিপি বেরোচ্ছে, কেন এরকম এটিপির বেরোনোর এই যে ডিফারেন্সটা কেন, খুব সহজ কথা বলতে গেলে, এই যে NADH-টা এখানে কমপ্লেক্স 1-এ জারিত হয়ে, ঠিক আছে, কটা কমপ্লেক্সে পাস করছে, এখানে তো NADH থেকে যেটা আছে সেটা কটা কমপ্লেক্স ক্রস করছে, 1টা 2টো 3টে, তাই জন্য 3 এটিপি বেরিয়ে যাচ্ছে। আর FADH2 কটা কমপ্লেক্স ক্রস করছে, এখানে
কমপ্লেক্স টুতে ইলেকট্রনটা ত্যাগ করছে FADH2, ঠিক আছে, দিয়ে কটা কমপ্লেক্স ক্রস করছে ইলেকট্রনটা, একটা দুটো কমপ্লেক্স। আর এখানে ইলেকট্রনটা কটা কমপ্লেক্স ক্রস করছে, একটা দুটো তিনটা, অর্থাৎ NADH থেকে যে ইলেকট্রনটা বেরোয় সেটা একটা দুটো তিনটে কমপ্লেক্স ক্রস করছে বলে 3 অণু এটিপি বেরোয়। আর FADH2 থেকে যে ইলেকট্রনটা বেরোয় সেটা কটা কমপ্লেক্স ক্রস করছে, একটা দুটো কমপ্লেক্স, সেহেতু 2 অণু এটিপি উৎপন্ন হয়, ব্যাস ইজি। তাহলে এটা হলো ইটিএসের পুরো ছকটা, ঠিক আছে। যদি বলি ইটিএসের তাৎপর্য কী বা গুরুত্ব কী, তাহলে আমরা বলবো ওই যে আগের জিনিসটা, যে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্র থেকে যে বিজারিত NADH এবং FADH2টা উৎপন্ন হয়, সেটা কি হয়, এই প্রান্তীয় শ্বসনের মধ্যে দিয়ে গিয়ে জারিত হয়ে NAD এবং FAD উৎপন্ন করে, সেই NAD FADটা আবার পুনরায় গ্লাইকোলিসিস ক্রেবস চক্রে যায়, দিয়ে এরকমভাবে সাইকেলটা চলতে থাকে, ঠিক আছে। সেকেন্ডলি বলবো যে এখানে জল আর শক্তি উৎপন্ন হয়, শক্তি দ্বারা আমরা কী করি, বিভিন্ন রকমের কাজ করতে পারি, ঠিক আছে। এই হলো টোটাল ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু ঠান্ডা মাথায় পরপর ধাপে ধাপে যদি আমরা বুঝি জিনিসটা, তাহলে বুঝতে আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে বইটা একটু দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আর এরকমভাবে আমরা ছবিটা আঁকবো, ঠিক আছে।